হ্যাঁ, এত কি ভাবছেন শুনি? গ্রহরা বুঝি করছে শয়তানি। আর কেন করছে জানতে চান? দেখতে থাকুন সমস্যা এবং সমাধান। হ্যাঁ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সাস। সাসের পুরো নাম তো আপনারা জানেন, সমস্যা এবং সমাধান। আর কেন দেখবেন সে আপনারাই জানেন, কারণ এই অনুষ্ঠানে যে বর্ণময় ব্যক্তিত্বকে আমরা পাই তিনি গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস। আর দেবদাস জ্যোতিষশাস্ত্র সম্পর্কে তার জ্ঞান ভাণ্ডার থেকে এত সুন্দরভাবে আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্রের বিষয়গুলোকে তুলে ধরেন যে আপনারাও শিক্ষিত হয়ে গেছেন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে, যাদের সম্যক ধারণা ছিল না। আর জ্যোতিষশাস্ত্রের নানা বিষয়গুলো ধরুন, হস্তরেখা আছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু, জ্যোতিষশাস্ত্র এবং সর্বোপরি জ্যোতিষশাস্ত্রের পুরনো গ্রন্থগুলো থেকে তিনি নানা ধরনের বিষয়গুলোকে নিয়ে গবেষণার মাধ্যমে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছেন যে এই অনুষ্ঠানটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে আপনাদের সামনে তার এই জ্ঞানের মাধ্যমে, যে জ্ঞানটা তিনি আপনাদের সামনে উপস্থাপন করছেন তার মাধ্যমে। আর আর যারা তার সান্নিধ্যে গেছেন তারা তো চিঠি লিখে জানান, ফোনের মাধ্যমে জানান। গত সপ্তাহে ফোন করেছিলেন ডালিয়া দেবী, তিনি গিয়েছিলেন তার ছেলেকে নিয়ে, উপকৃত হয়েছেন, জানিয়েছেন। সুতরাং গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস সম্পর্কে আমার চেয়ে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা বেশি জানেন, এবং যারা তার সান্নিধ্যে এসেছেন তারা আরও বেশি জানেন। তাহলে ফোন করুন 22817424 এই নম্বরে। আছি আমি অজয় ভদ্র, আছেন আপনাদের প্রিয় মানুষ গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস। আপনারা ফোন করতে থাকুন। দেবদাসবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও জ্যোতিষশাস্ত্রের ভাণ্ডার থেকে মানুষকে সম্যক ধারণা দেওয়া এবং মানুষের নানা প্রশ্নের উত্তর দেওয়া, এই বিষয়কে জানাবার জন্য আমাদের আমন্ত্রণে এবং দর্শকদের অনুরোধে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অজয়, তোমাকে তার সাথে সাথে এটিএন কলকাতা স্টুডিও কর্তৃপক্ষকে এবং এই এত রাতে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে আপনাদের সামনে আপনাদের ঘরে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত টেকনিশিয়ান ভাইদের এবং সর্বোপরি যারা আপনারা ভক্তবৃন্দ এবং দর্শকগণ, আপনাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে আপনাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। হ্যাঁ, দর্শকদের নানা রকম প্রশ্ন আসে আমাদের দপ্তরে যে নানা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এর আগেও আপনাকে বলেছি, তারাও বলেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমেই তারা বলেছেন। যাই হোক, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আপনার এত ফ্যান আছে না, মানে কল্পনা করতে পারবেন না। হঠাৎ মানে প্রশ্ন করার আগে আমার বিষয়টা মাথায় চলে আসলো। তা আপনি তো জানেন, আপনাকে কেউ স্বামী বিবেকানন্দর মতো দেখে, কেউ নানা রকমভাবে জ্ঞানী পুরুষ হিসাবে, কেউ প্রফেসর হিসাবে দেখে, কেউ অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট খোলার জন্য আপনার কাছে আবেদন করছে। যাই হোক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে গ্রহ সঞ্চার কি এবং তা আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, আপনি শনির 7.5-র এফেক্ট কিভাবে, সেই নিয়ে আলোচনা করবেন বলে কথা দিয়ে গিয়েছিলেন। আজকে যদি ওইটা একটু বর্ধিত করেন তাহলে দর্শকরা উপকৃত হন। তাহলে আমি সে বিষয়ে আলোচনা করব, সেটি হলো যে গ্রহদের সঞ্চার তথা শনির 7.5। তোমরা এখনো যারা তোমাদের জন্ম কুণ্ডলী খুলে দেখোনি, আমি তোমাদের কাছে আর একবার বলছি যে তোমরা তোমাদের জন্ম কুণ্ডলী খুলে দেখো যে কি আছে তোমাদের জন্ম কুণ্ডলীতে। কারণ আমাদের বহু সময় বা সমস্ত সময়ে ভাগ্যের ওপরেই নির্ভর করে চলতে হয়। শুনে হয়তো তোমরা ভাবছো যে দেবদাসবাবু এ কী ধরনের কথা বলছেন, আমরা যা কিছু চেষ্টা করব, আমরা যা কিছু পরিশ্রম করব, আমরা সেরকমই ফল লাভ করব। কিন্তু নয়, আমরা দেখতে পাই যে একই পিতা বা মাতার সন্তান হয়ে, একই সুযোগ সুবিধা পেয়ে, একই বাড়িতে মানুষ হয়ে, একই খাবার খেয়ে, একই ইনস্টিটিউট বা বিদ্যালয়ে লেখাপড়া করে, একই টিচারের কাছে লেখাপড়া করে একজন ছুঁয়ে ফেলে সফলতার শীর্ষকে, আর একজন তলিয়ে যায় অসফলতা বা বিফলতার আধারে।
কেন দু ভাই, কেন দু বোন এক জায়গাতে গিয়ে পৌঁছতে পারে না? তাদের তো মা বাবা সমান সুবিধা দিয়েই বড় করে তুলতে চায় বা বড় করে তোলে। আমরা দেখতে পাই যে আমাদের সার্বিক চেষ্টার পরও একটা শক্তি কাজ করে, আমাদের কাজকে কখনো সে ত্বরান্বিত করে, কখনো সে বাধা বিপত্তি বা বিফলতা দ্বারা ভরিয়ে দেয়। তাহলে সেই জায়গাটাই হলো আমাদের জন্মকুণ্ডলী। আমরা দেখতে পাই যে ক্রিকেট খেলার সময় দুটি দলের অধিনায়ক অধীর আগ্রহে একটা বিষয়ের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে যে কার ভাগ্যে আসবে জয়। কোন জয়? যে জয় চেষ্টার মাধ্যমে নয়, সেই জয় টসের জয়, যে ব্যাটিং করবে কি ফিল্ডিং। মাঠ সবাই বুঝে গিয়েছে, ক্রিজ বুঝে গিয়েছে যে এ মাঠে এই ক্রিজে প্রথম ফিল্ডিং করাই হবে বুদ্ধিমানের কাজ। উভয় দলের খেলোয়াড়রা, উভয় দলের অধিনায়ক তথা ক্রিকেট বিশেষজ্ঞরা তা জানেন, কিন্তু জেনেও করবার কিছু থাকে না, কারণ ভাগ্য দেবী একজনেরই মাথায় পরিয়ে দেয় বিজয়ের মুকুট। আর সেই বিজয়ের মুকুট তুমি জীবনে পড়তে পারবে কি পারবে না তা লেখা আছে তোমার জন্মকুণ্ডলীতে। তোমার এই 12 ঘরের জন্মকুণ্ডলীতেই লেখা আছে তোমার জীবনের যত পাওয়া না পাওয়া, তোমার জীবনে যত সফলতা বিফলতা, তোমার জীবনের যত সুখ দুঃখ, তোমার জীবনের যত আলোক ও অন্ধকারের কারণ। খুঁজতে হবে আমাদের সেই কারণকে, কি আছে আমাদের জন্মকুণ্ডলীতে। কি লাভ করতে পারবো আমরা আর জীবনে, কি লাভ করতে পারবো না, কোন স্বপ্ন আমাদের জীবনে সার্থক হবে আর কোন স্বপ্ন আমাদের জীবনে থেকে যাবে মরুচিকা, তার জীবনে তার পিছনে ছোটা হবে জীবনের সব থেকে বড় মূর্খতা। দেখতে হবে আমাদের জন্মকুণ্ডলীতে। আর এই আলোচনাতেই আমি এই প্রবেশ করেছিলাম গ্রহ সঞ্চার বিষয়ে। এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে প্রতি রবিবার রাত 10টা 5 থেকে 11টা 5 এবং প্রতি বৃহস্পতিবার রাত্রি 10টা 15 থেকে 11টা 15 এই দুটি অনুষ্ঠানে আমি উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্র্যাডিশন তথা জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং গ্রহ সঞ্চার ছিল আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা আমাদের মাতৃগর্ভ থেকে যে ধরনের গ্রহ সন্নিবেশ নিয়ে জন্মগ্রহণ করি, অর্থাৎ যখন আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই সেই সময় আমাদের গ্যালাক্সির যে গ্রহগত অবস্থান ছিল তা আমাদের জন্মকুণ্ডলী। ফিরে আসবো সে বিষয়ে, তার আগে দেখে নেব টেলিফোনে কে রয়েছে, কে প্রবেশ করেছেন দেখে নি। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার শ্রী দেবদাসকে এবং আপনাকেও। হ্যাঁ, নমস্কার আপনাকে। অনেক কষ্ট করে আজকে লাইন পেয়েছি, ভীষণ ভালো লাগছে। আচ্ছা। আর আপনাদের অনুষ্ঠান দেখার জন্য খাতা পেন্সিল তো বটেই, মানে নিয়ে বসে থাকি। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার নামটা? আমার নাম স্বাগতা মিত্র। স্বাগতা মিত্র, বাহ। কোথা থেকে বলছেন? আমি চোরপুর পার্ক থেকে বলছি। আচ্ছা, বলুন। ছেলের নাম? ছেলের নাম ইন্দ্রনীল মিত্র। ইন্দ্রনীল মিত্র, বলুন। 4th জুন 4th জুন 1977 ক্যালকাটাতে। হ্যাঁ, সময়? আর সকাল 5টা 45 সকাল 5টা 45। মানে অনুষ্ঠান যে দেখেন, এই নামটা, ডেট অফ বার্থ এবং টাইম দিলেই বোঝা যায়। আমার প্রশ্ন হচ্ছে যে ওর ক্যারিয়ারে ও একটা প্রফেশনাল এটা আছে, এমবিএ করছে। হ্যাঁ, আচ্ছা। তো এটা ওর ফাইনাল ইয়ার। ও কবে নাগাদ চাকরিটা পাবে, আচ্ছা, কি রকম চাকরি পাবে, আর এমনি তো মোটামুটি সার্বিক বিষয় আছে, আর তো মোটামুটি স্বাস্থ্য বা যাই কিছু, এটাই এখন মেন ব্যাপার। আচ্ছা মা, তুমি বলো যে 4th জুন 1977 সেদিন কি স্যাটারডে বা শনিবার ছিল? হ্যাঁ। এবং ওর কি ধনু রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন? হ্যাঁ। ঠিক আছে মা, তুমি আপনি সঙ্গে থাকুন আর নিশ্চয়ই খাতা পেন নিয়ে রেডি আছে। খাতা পেন নিয়ে রেডি আছে, দেখেছেন অনেকখানি শিখেছেন। হ্যাঁ, অনেকটা ওনার দয়া প্রচুর শিখেছি। এইটুকু বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। আচ্ছা, নমস্কার।
তাহলে মা এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ রয়েছে মানে তোমার ছেলের, সেটি হলো যে ধনু রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন এবং হচ্ছে পূর্বসারা অর্থাৎ হচ্ছে 20 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে কৃষ্ণ পক্ষে তৃতীয়া তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ ও নরগণ। মা তুমি এখানে প্রশ্ন করেছো যে ওর জীবিকা জীবন সম্পর্কে, এমবিএ পরীক্ষা দিচ্ছে, আমি সে সম্পর্কে আলোচনা শুরু করব। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা যাদের তোমাদের এইরকম জীবিকা জীবন সম্পর্কে প্রশ্ন রয়েছে। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে ওর লগ্ন যেটা আছে সেটা হচ্ছে যে এই মিথুন। তাহলে আমাকে এখান থেকে বিচার করতে হবে যে ওর কর্মজীবন কি আছে এবং তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখবে যে তোমাদের কর্মজীবনে কি আছে। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ঘুরতে ঘুরতে আমরা 10 নম্বর ঘরে এসে পৌঁছেছি। আমরা 10 নম্বর ঘরের বিচার করব, কারণ 10 নম্বর ঘর বা 10th হাউস থেকে বিচার করা হয় একটি মানুষের, সে পুরুষ হোক বা নারী, তার কর্মজীবন, যে সে কর্মজীবনে কিরকম সফলতা পাবে। আর এখানে এই ঘরটা হলো মিন, এর মালিক কে? এর মালিক হলো বৃহস্পতি। সেই বৃহস্পতি এখানে আছে 11 12 অর্থাৎ লগ্ন থেকে অ্যান্টি ক্লক 12 হাউসে। আর আমি তোমাদের বহুবার বলেছি যে লগ্ন থেকে 12 নম্বর ঘরে রাহু এবং কেতু ছাড়া অন্য কোনো গ্রহ শুভ নয়। এখানে আছে বৃহস্পতি এবং রবি। তাহলে এই দুটি গ্রহ তাকে সার্বিক সুফল প্রদান করতে পারবে না। এবং ওর জন্মকুণ্ডলিতে এখানে কেতু এবং এখানে রাহু, একমাত্র চন্দ্র আছে এখানে ধনুতে। 1 2 3 4 5 এই 5টা ঘরের মধ্যে একমাত্র চন্দ্র এখানে আছে, আর কোনো গ্রহ এখানে নেই। বাদ বাকি সমস্ত গ্রহগুলো এই দিকে আছে। তাহলে এটা কি হলো? আংশিক কাল সর্পযোগ। কেন আংশিক হলো? যদি এই চন্দ্রটাও এদিকে চলে আসতো, রাহু কেতুর এই দিকে চলে আসতো, তাহলে পূর্ণ কাল সর্পযোগ হতো। আর কেবলমাত্র এই 5টা ঘরের মধ্যে চন্দ্র একটা ঘরে উপস্থিত থাকবার জন্য এটা হলো আংশিক কাল সর্পযোগ। অর্থাৎ কাল সর্পযোগের 70% প্রভাব এসে ওর ওপর পড়বে। আর এই কাল সর্পযোগের প্রভাবগুলো কি? বহুবার আমি তোমাদের বলেছি যে কাল সর্পযোগ জীবনে বাধা বিপত্তি নিয়ে আসে এবং এই কাল সর্পযোগের ব্যক্তিরা অত্যন্ত বেশি গুণশালী হয়ে থাকে, তারা খুব ট্যালেন্টেড হয়ে থাকে। একটি মানুষ এই পৃথিবীতে যে প্রতিভা নিয়ে জন্মায়, যে কর্মক্ষমতা নিয়ে জন্মায়, একটি কাল সর্পযোগের ব্যক্তি তার 3 গুণ বেশি কর্মক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু তার সেই কর্মক্ষমতা সে তার জীবনে সম্পূর্ণরূপে প্রদর্শিত করতে পারে না। বাধা বিপত্তি দ্বারা সে আক্রান্ত হয়ে যায়। সুতরাং মা এই কাল সর্পযোগের প্রতিকার তো একান্তভাবে দরকার ওর জীবনে ভালো কর্মজীবনের জন্য। তারপরে ওর হচ্ছে কর্মপতি এবং রবি, যে রবি জীবনে নিয়ে আসে চেঞ্জ, আমূল পরিবর্তন, যে রবি নিয়ে আসে প্রতিষ্ঠা, যে রবি নিয়ে আসে সফলতা, তাও এখানে দ্বাদশে। সুতরাং ওর কর্মজীবনে কিন্তু সমস্যা রয়েছে। সেই জন্য তুমি দেরি না করে এখনই অবশ্যরূপে এই কাল সর্পযোগ এবং এখানে এই রবি ও বৃহস্পতি প্রতিকার করবে। এছাড়া কাল সর্পযোগের জন্য ঘটে থাকে দুর্ঘটনা। কাল সর্পযোগী হলো সন্তানের মৃত্যুর কারণ। কাল সর্পযোগ যদি থাকে তো সেই পিতা বা মাতার সন্তান 16 18 বা 19 বছরে মারা যাক বা 42 বা 43 বছর বয়সে মৃত্যু তো আসবেই। সুতরাং এই ধরনের অশুভ গ্রহ সন্নিবেশ তুমি ফেলে রাখবে না। সেজন্য অবশ্য অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। ভগবান তোমাদের মঙ্গল করুন। আর স্বাগতা দেবী, যদি দেবদাসবাবুর সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিন। তাহলে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছিলাম সেটি হলো শনির 7.5 বা গ্রহ সঞ্চার। তাহলে আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করেছিলাম
সেই সময় আমাদের গ্যালাক্সি বা আমাদের সৌরমণ্ডলের স্থির চিত্র হলো আমাদের জন্মছক বা আমাদের জন্মকুণ্ডলী, যে সেই সময় গ্রহগুলো কোথায় কে কিভাবে অবস্থান করছিল। আর গ্রহরা তো প্রতি মুহূর্তে ঘুরছে। আজকে এই 15ই ফেব্রুয়ারি গ্রহগুলো কে কোথায় কিভাবে রয়েছে সেই অনুযায়ী আমরা যে ফল লাভ করি থাকি তা গ্রহ সঞ্চার, তা আমি তোমাদের বলেছি। তাহলে এই যোগগুলো হলো আমাদের জন্মগত ফল। যোগ কারোর জন্মকুণ্ডলিতে নতুন করে সৃষ্টি হয় না বা নতুন করে নষ্ট হয় না। বহু ব্যক্তি তোমরা প্রশ্ন করো যে আমার অনুরাযোগ কবে হলো, আমার ছন্নছাড়া যোগ কবে হলো। এটি তুমি ইনবর্ন নিয়ে জন্মগ্রহণ করেছো, কেবলমাত্র তা অ্যাক্টিভেট হয়ে যায় বিভিন্ন গ্রহের দশা অন্তর্দশা। এবং হচ্ছে যে সেইভাবেই আমরা শুভ যোগের ফল পেয়ে থাকি, আমরা অশুভ যোগের ফল পেয়ে থাকি। যেমন ওয়ার্ল্ড কাপ খেলবার আগেই ইন্ডিয়া, অস্ট্রেলিয়া টিম ইত্যাদি টিমগুলো ঘোষণা করে দেওয়া হয় যে এগুলো খেলছে। তো সেখানে খেলা হবার পরে আমরা এমন কথা কখনো বলতে পারি না এই প্লেয়ারটা কবে এলো, দেখাতে পারবে না। যখন তার ব্যাটিং করার টাইম আসবে তখন সে মাঠে নেমে তার পারফরমেন্স দেখাবে। সে যদি মিডল অর্ডারের ব্যাটসম্যান হয় তাহলে সে 2 বা 3টে উইকেট পড়বার পরেই তার পারফরমেন্স মাঠে দেখাবে। ঠিক গ্রহরাও তাই। এই গ্রহগুলো তুমি এইভাবেই নিয়ে জন্মগ্রহণ করেছো। যখন সে গ্রহের দশা বা অন্তর্দশা আসবে তখনই তুমি সুফল বা কুফল পাবে। ফিরে আসবো সে বিষয়ে, তার আগে দেখে নেব টেলিফোনে কে রয়েছে। আপনি এত সুন্দরভাবে বলেন, ইন্টারেস্টিং আর কি, এত ইন্টারেস্টিং। হ্যালো, নমস্কার। হ্যাঁ, একটু জোর। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে অজয় গাঙ্গুলি বলছি। অজয় গাঙ্গুলি, হ্যাঁ আচ্ছা বলুন। আচ্ছা, আমি আমার এক আত্মীয়, আমার ভাইয়ের বউ সম্বন্ধে একটু জোরে বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একটু আমার ভাইয়ের বউ সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার ভাইয়ের বউর নাম হচ্ছে মাধুরী গাঙ্গুলি। হ্যাঁ, 1957 17ই মে সন্ধ্যে 6:30। 17ই মে 1957, সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30। কোথায় জন্ম? জন্ম হচ্ছে দমদমে, এই ক্যালকাটা। হ্যাঁ। কি জানতে চাইবেন? আমি যেটা জানতে চাইছি যে আমার এই ভাইয়ের বউয়ের আজকে প্রায় 16 বছর ধরে ওর স্বামীর চাকরি বাকরি নেই। হ্যাঁ, স্বামীর চাকরি নেই। হ্যাঁ, বহুত কষ্টে চলছে দিন ধর। ছেলেটা মোটামুটি তুই হচ্ছে আর কি। আচ্ছা, এবং কবে উনি ওনার এই যে আর্থিক অবস্থাটা একটু সচ্ছল হবে বা ফিরে পাবে। তা হাজবেন্ডের ছকটা দিন। না, ঠিক আছে। তো ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। মানে শারীরিক মানসিক দিক দিয়ে আচ্ছা বিধ্বস্ত হয়ে আছে তো। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, এখানে আপনি যেটি- সঙ্গে থাকুন। কবে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে ওনার হচ্ছে ধনু রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং হচ্ছে পূর্বসারা অর্থাৎ হচ্ছে 20 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে যে কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, তুমি এখানে আর্থিক ক্ষেত্র সম্পর্কে প্রশ্ন করেছ। তো এই জন্মকুণ্ডলিতে খুবই সমস্যা রয়েছে। এখানে আর্থিক মৃত্যু যোগ সৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে যেহেতু এটা তোমার ভাইয়ের বিষয়, তো সেক্ষেত্রে তোমার ভাইয়ের জন্মকুণ্ডলী হলে আরো বেশি ভালো হতো, অর্থাৎ তার ডেট অফ বার্থ যদি তুমি বলতে তো আরো ভালো হতো। তো সেই জন্য তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। হ্যাঁ, তাহলে আমাদের যেটি আলোচ্য বিষয় ছিল সেটি হলো যে শনির 7.5। তাহলে যে আমরা যে জন্মকুণ্ডলী নিয়ে জন্মগ্রহণ করেছি সেই জন্মকুণ্ডলিতে গ্রহরা যেভাবে ছিল আমরা সেভাবে ফল লাভ করে থাকি। সেগুলো হলো গ্রহের অবস্থানগত ফল বা গ্রহের যোগ ফল, যে বিভিন্ন যোগ সৃষ্টি হয়ে আমরা যে ফল লাভ করি। কিন্তু গ্রহরা ঘুরতে ঘুরতে যে ফল আমাদের দেয় তার মধ্যে অন্যতম ফল হলো শনির 7.5। আমি ইতিপূর্বে তা আলোচনা করেছি। তাহলে এই 7.5 আমাদের জীবনে কি ফল দেয়? তাহলে
বর্তমানে এই মিথুন রাশির ওপরে শনির 7.5 চলছে। যেহেতু শনি এক একটি ঘরে 2.5 বছর করে থাকে, তাহলে শনি যে ঘরে রয়েছে, যেটি তোমার রাশি, যারা তোমরা মিথুন রাশির লোক, জাতক বা জাতিকা, তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, সাথে তোমরা সবাই তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো যে যেখানে তোমার যে ঘরটাতে চন্দ্র রয়েছে সেটা হলো তোমার রাশি। যদি তোমার এই মিথুনের ঘরে থাকে চন্দ্র, তাহলে তোমার মিথুন রাশি। যদি কন্যার ঘরে থাকে চন্দ্র, তাহলে তোমার হচ্ছে কন্যা রাশি। যদি তোমার এই ধনুর ঘরে থাকে চন্দ্র, তাহলে তোমার ধনু রাশি। তাহলে বর্তমানে এই মিথুন রাশির ওপরে চলছে শনির 7.5, এবং হচ্ছে যে মিথুন রাশির ওপরে শনির 7.5 হলেও সব থেকে যেটা হচ্ছে বড় বিষয়, যে তা বলে যে শুধুমাত্র যে এই মিথুনের ওপরেই শনি তার প্রভাব বিস্তার করছে তা কিন্তু নয়। শনি কি করছে? শনি তার আগের এবং পরের ঘরটির ওপরেও তার প্রভাব বিস্তার করে চলেছে। অর্থাৎ শনি এখন বর্তমানে এই ঘরটাতে অবস্থান করছে, এবং এই ঘরটাতে অবস্থান করে সে এই ঘর এবং এই ঘরেও তার প্রভাবকে বিস্তার করছে। এখানে সে 2.5 বছর থাকবে, এবং আগামী 2.5 বছর সে প্রভাব বিস্তার করছে এখানে, এবং হচ্ছে বিগত 2.5 বছর যেটা পেরিয়ে এসেছে সেই ঘরেও সে প্রভাব বিস্তার করছে। আর এই 3টে 2.5 মিলিয়ে হলো 7.5 বছর বা 7.5। এই থেকেই নাম হয়েছে 7.5। এখন হচ্ছে যে তাহলে আমরা জেনে ফেললাম যে আমাদের যেটা রাশি সে ঘরে যদি শনি থাকে, তাহলে জানবো আমাদের শনি 7.5 চলছে। এবং আমাদের যেটা রাশি তার যদি আগের ঘরে বা পরের ঘরেও শনি থাকে, তাহলেও জানবো যে আমাদের শনি 7.5 চলছে। বা বর্তমানে শনি যেখানে অবস্থান করছে এই মিথুনে, তার আগের ঘরে বা পরের ঘরে যদি আমাদের রাশি হয়, অর্থাৎ যদি চন্দ্র এই বৃষে বা এই কর্কটে থাকে, তাহলেও জানবো যে আমাদের শনি 7.5 চলছে। বা আমরা এভাবে বলবো যে বর্তমানে বৃষ, মিথুন এবং কর্কট রাশির ওপরে শনি 7.5 চলছে। তাহলে এই যে 7.5 বছরের হিসেবটা আমরা পেলাম, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বছর কোনটা? সেটা হলো যে এই মাঝের 2.5 বছর, অর্থাৎ শনি যদি তোমার রাশিতে অবস্থান করে, তাহলে সেইটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়। সেই 2.5 বছরটা কি ধরনের গুরুত্বপূর্ণ সময়? তুমি কি বিরাট কোনো ধরনের সফলতা পাবে? তুমি কি সরকারি চাকরি পাবে? তুমি কি হঠাৎ করে বিরাট কোনো ধন সম্পত্তি পাবে? তোমার কি প্রমোশন হবে, নাকি তোমার বিদেশ যাত্রা হবে? এই শনির 7.5 কি হবে, কি নিয়ে আসবে এই শনির 7.5 তোমার জীবনে? পুরুষ এবং নারীর জীবনে কি শনি 7.5 একই প্রভাব দেয়, নাকি কিছু ভিন্ন প্রভাব দিয়ে থাকে? অনেক প্রশ্ন জমা হয়ে গিয়েছে তোমাদের মনে। এই শনির 7.5-তে তোমার সরকারি চাকরি, তোমার প্রমোশন, তোমার ভালো ব্যবসা, তোমার হঠাৎ করে ধনসম্পদ প্রাপ্তি, তোমার বাড়িঘর নির্মাণ, তোমার ভেহিকলস পারচেজ বা তোমার বিদেশ যাত্রা কিছুই সম্ভব নয়। কারণ শনি 7.5 এই সমস্ত শুভ ফল প্রদান করে না। তুমি পুরুষ হও বা নারী, শনি 7.5 তোমার জীবনে অবশ্যরূপে খারাপ প্রভাবই নিয়ে আসবে। কি সেই খারাপ প্রভাবগুলো? কি প্রভাব দেবে শনি 7.5? আর কি হবে তা শুনে তোমার, কারণ তোমার তো শনি 7.5 নেই না। প্রত্যেকটি মানুষের জীবনে শনি 7.5 আসবে, কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে ছন্ন ছাড়া যোগ আসবে না, প্রত্যেকটি মানুষের জীবনে কালসর্প যোগ আসবে না, প্রত্যেকটি মানুষের জীবনে দমরূপ যোগ আসবে না, প্রত্যেকটি মানুষের জীবনে অনুরাগ যোগ আসবে না, যদি না তুমি এই সমস্ত খারাপ যোগগুলো নিয়ে জন্মগ্রহণ করে থাকো। তাহলে শনি 7.5
সকলের জীবনে আসবে কেন, কি জন্য, কি যুক্তি লুকিয়ে আছে তার পিছনে? কারণ এই রাশি চক্রের মধ্যে কোথাও না কোথাও তোমার চন্দ্র রয়েছে, যেটা তোমার রাশি, আর শনি আমাদের গ্যালাক্সিতে ভ্রমণ করে চলেছে। তাই ভ্রমণ করতে করতে সে তোমার রাশিতে কখনো না কখনো তো প্রবেশ করবেই। আর যখনই তোমার রাশিতে প্রবেশ করার আগেই যদি তোমার কন্যা রাশি হয় আর শনি যদি এই সিংহে চলে আসে, তাহলেই সে তোমার উপর প্রভাব বিস্তার শুরু করে দেবে। তারপর যখন তোমার রাশিতে প্রভাব দেবে, অর্থাৎ যেটা প্রত্যক্ষ প্রভাব, অর্থাৎ যখন তোমার রাশিতে প্রবেশ করবে তখন চরমভাবে সে খারাপ ফল প্রদান করবে। আর রাশি থেকে সরে গেলেও, পরবর্তী রাশিতে গেলেও সে তোমাকে আরো 2.5 বছর খারাপ ফল দেবে। তাহলে এই খারাপ ফল কি কি দেবে এই শনির 7.5? দেখবো, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে আছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি অরুণ কুমার রায়। অরুণ কুমার রায়, কোথা থেকে বলছেন? আমি নিজের ছেলের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলুন। আমার ছেলের নাম রবি কুমার রায়। হ্যাঁ বলুন। আর জন্ম ডেট অফ বার্থ বলুন। 14 আগস্ট 1983। 14 আগস্ট 1983। হ্যাঁ। ডেট অফ 14 আগস্ট 1900 কত, 82 না 3? 83। 83। সময় সময় সকাল 9:55। সকাল 9:55। আর কলকাতায়? হ্যাঁ, কলকাতা। কি জানতে চান, কি জানতে চাইছেন? আমি ওর এই লেখাপড়া ক্যারিয়ার কোথায় যাবে। আচ্ছা, এটা ঠিক আছে, তুমি বলো যে 14 আগস্ট 1983 সেদিন কি সানডে ছিল? হ্যাঁ, রবিবার। এবং তোমার কি তুলা রাশি, মানে ওর কি তুলা রাশি এবং তুলা লগ্ন? হ্যাঁ, তুলা রাশি, তুলা লগ্ন। তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, ওর তুলা রাশি এবং তুলা লগ্ন, এবং 7ই অর্থাৎ 15 নম্বর নক্ষত্রে ওর জন্ম, এবং শুক্লপক্ষের সপ্তমী তিথিতে জন্ম, এবং শূদ্র বর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তুমি ওর কেরিয়ার সম্পর্কে জানতে চেয়েছো, আমি সে সম্পর্কে আলোচনা করব। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা, যাদের তোমাদের সে বিষয়ে প্রশ্ন রয়েছে। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ রয়েছে সেটি অতীব জটিল এবং অতীব কঠিন গ্রহ সন্নিবেশ। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলীতে কি আছে। এখানে ওর লগ্ন হচ্ছে তুলা, আর সেখানে বসে আছে শনি। তাহলে তুলা লগ্নে শনি রাজ্যকারক গ্রহ, যে গ্রহ রাজযোগ, অর্থাৎ যে গ্রহ ওকে জীবনে সার্বিক সফলতা দেবে। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, অতীব মহত্বপূর্ণ এই জন্মকুণ্ডলী। তাহলে তোমরা এতদিনে শিখে গিয়েছো যে তুলাতে শনি অতীব শক্তিশালী, সেখানে শনি রয়েছে। তাহলে আমি কেন বলছি এই জন্মকুণ্ডলী সমস্যাদায়ক? তাহলে কি আমি কিছু ভুল করছি, আর নাকি আমি মুখ চিনে, মুখ দেখে, আওয়াজ শুনে তাকে উত্তর দিচ্ছি, কাউকে ভালো বলছি বা কাউকে মন্দ বলছি? দেখবে, তোমরা দেখবে লক্ষ লক্ষ ভক্তগণ, লক্ষ লক্ষ জ্যোতিষ অনুরাগী, শনি এখানে থাকলেও ওর তুলা রাশি, তুলা লগ্ন। আমি এই মাত্র বলছিলাম, যার যে ঘরে চন্দ্র থাকে তার সেটা রাশি। তার মানে ওর এখানেই আছে চন্দ্র, আর শনির সাথে চন্দ্র মিশে গিয়ে এটা হয়ে গিয়েছে চন্দ্র শনি 20 যোগ, আর তাও লগ্নের মতো জায়গাতে। 20 যোগ, আর তাও লগ্নের মতো জায়গাতে। অতীব মহত্বপূর্ণ জায়গা হচ্ছে এই লগ্ন। রাজ্যকারক গ্রহ এখানে 20 যোগে আক্রান্ত। এটা ওকে জীবনে উন্নতি লাভের ক্ষেত্রে অত্যন্ত রূপে বাধা দেবে।
বাধা দেবে, সমস্যা দেবে বিবাহ ও বিবাহিত জীবনে। কারণ লগ্নে শনির দৃষ্টি এখানে এসে সপ্তম স্থানে পড়ছে, বিষ যোগের দৃষ্টি, তা এই ওর বিবাহিত জীবনকে বিষময় করে তুলবে। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, যাদের তোমাদের ছেলে বা মেয়ের বিবাহিত জীবনে সমস্যা চলছে, তাদের লগ্নে বা সপ্তমে শনি নেই তো? যদি থাকে তাহলে দেখো যে সেটি হলো সমস্যার কারণ বিবাহিত জীবনে। তাহলে আর কি আছে? কেন আমি বলেছি অতীব সমস্যাদায়ক কুণ্ডলী? লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই কর্মস্থানে আছে মঙ্গল এবং নিচস্থ অবস্থায়। কর্মস্থানে নিচস্থ গ্রহ, আর এই গ্রহটা কোন কোন ঘরের মালিক? মঙ্গল হচ্ছে ধনপতি, এই বৃশ্চিকের মালিক, লগ্ন থেকে অ্যান্টি ক্লক 2 নম্বর ঘরের মালিক। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো যে তোমাদের এই ধনপতি কি অবস্থায় আছে, এবং মঙ্গল সপ্তম ঘরের মালিক, যে 7 নম্বর ঘর, 1 2 3 4 5 6 7, এখান থেকে বিচার করা হয়ে থাকে বিজনেস, বিচার করা হয়ে থাকে ফ্রেন্ডশিপ, বিচার করা হয়ে থাকে পার্টনারশিপ, বিচার করা হয়ে থাকে বিবাহ, বিবাহিত জীবন, প্রেম। তাহলে যার বিবাহিত জীবনের মালিক এবং ধনপতি নিচস্থ, সে কি করে আর্থিক স্টেবিলিটি, সে আর্থিক তাগত, আর্থিক শক্তি এবং তার বিবাহিত জীবন কি করে ভালো হবে? এখানেই শেষ নয়। তারপরে এই ধনস্থানের সৃষ্টি হয়েছে আর্থিক মৃত্যু। বৃহস্পতি এবং কেতু এখানে একসাথে, 1 2 3 4 5 6 7, এখানে আছে রাহু। এই রাহু দৃষ্টি গিয়ে ধনস্থানে বৃহস্পতি এবং কেতু, গুরু চণ্ডালিকা দোষ তথা আর্থিক মৃত্যু। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, তোমাদের যেখানে লং বা লগ্ন লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লক 2 নম্বর ঘরে বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতু নেই তো? যদি থাকে তা তোমার জীবনে আর্থিক মৃত্যু, তোমাকে আর্থিক দিক থেকে ক্লেশ দেবে, সমস্যা দেবে, নিদারুণ সমস্যা দেবে। অর্থই হবে তোমার জীবনে সমস্ত ক্ষেত্রে সমস্যা ও বাধার কারণ। আর কি আছে? আর আছে এখানে হচ্ছে কেতু আর এখানে রাহু, আর এই দিকের 1 2 3 4 5 এই 5টা ঘর খালি, সেই পূর্ণ কাল সর্প। এতগুলো সমস্যা রয়েছে জন্মকুণ্ডলীতে। না আছে আর্থিক ভাগ্য ভালো, না আছে বিবাহ, বিবাহিত জীবন, না কর্ম বা আয়স্থান। কিন্তু দেবদাস বাবু আপনাকে এত আগ্রহ নিয়ে ফোন করলো আর আপনি এতগুলো নিরাশার বাণী শুনিয়ে দিলেন, আপনার একবার মনে হলো না যে ভালো বলি? ভালো বলতে ইচ্ছে করে, কিন্তু যে কুণ্ডলীতে ভালো নেই, যদি আমি ভালো বলি তা বলে গ্রহ তো ভালো হয়ে যাবে না। ঠিক। যদি আমি এখন আমার ঘড়িতে দুপুর 12টা বাজিয়ে বলি যে দেখো দুপুর 12টা বাজে, আমার ঘড়িকে তো আমি মানিয়ে দেব যে দুপুর 12টাই বাজে, কিন্তু প্রকৃত সময় তো কখনো বদলে যাবে না। ডাক্তারবাবু যদি বলে যে না তোমার ক্যান্সার হয়নি, এটা সাধারণ ইনফেকশন, ডাক্তারবাবু সান্ত্বনাতে তো ক্যান্সার সাধারণ ইনফেকশনে বদলে যাবে না, কারণ সত্য কখনো বদলায় না। আর অ্যাস্ট্রোলজি আগাম চেতাবনী দেবার জন্য, আগাম সতর্কতা জারি করবার জন্য। সেজন্য তুমি অবশ্যরূপে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। সমস্যা যেরকম আছে সমাধানও অবশ্যরূপে আছে, এবং তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলীতে এইরকম এত সমস্যা রয়েছে, তোমরাও দেরি না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। কারণ আমি প্রতিদিন বলি যে মানুষ হারিয়ে তারপরে অনুতাপ করে। আজকে চেম্বারে এমন বহু ব্যক্তি এসেছিল যারা হারিয়ে এখন অনুশোচনা করছে। হ্যাঁ, যে নিয়ে আলোচনা, তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, শনির 7.5 কি দেবে আমাদের? শনির 7.5 দেবে আমাদের প্রিয়জনের মৃত্যু। ফিরে আসবো সে বিষয়ে, তার আগে দেখে নেব টেলিফোনে কে রয়েছে। হ্যালো, নমস্কার অজয় দা, নমস্কার দেবদাস দা। নমস্কার আপনাকে। কে বলছেন? আমি তন্দ্রা মুখার্জি বউবাজার থেকে বলছি। আমার হাজবেন্ড জয় মুখার্জি সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, তন্দ্রা মুখার্জি, হাজবেন্ড জয় মুখার্জি, বলুন।
আচ্ছা, ওর জন্ম হলো 5/10/53, 5/10/53। হ্যাঁ। আচ্ছা, সময় 2 AM, 2 AM। ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ। কি জানতে চাইছে? আচ্ছা, ওর সম্বন্ধে জানতে চাইছি, ও 2002 থেকে একটা প্রবলেম চলছে মানে কর্মক্ষেত্রে। আচ্ছা সেটা কবে মিটবে, আদৌ কি মিটবে? আচ্ছা। আর আর্থিক ব্যাপারটা একদম ভেঙে পড়েছে, সেটা থেকে কবে রিকভারি পেতে পারি? এবং আচ্ছা। যদি এই চাকরি ক্ষেত্রে কেসটা কোর্ট কেসে যদি পৌঁছয় তাহলে কি সেটা জিততে পারবে? আচ্ছা আচ্ছা, কোর্ট কেস হচ্ছে? হ্যাঁ, ওই পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আচ্ছা, কর্মক্ষেত্রে এই ঝামেলাটা মিটবে কবে, এবং যদি ধরুন কেসটা করি তাহলে কি আমরা জিততে পারবো? আর আর্থিক ব্যাপারটা এই দুটো। আচ্ছা আচ্ছা মা, বলো যে 5 অক্টোবর 1953 অর্থাৎ সানডে রাত্রি 12টার পর রাত্রি 2টোতে জন্ম। হ্যাঁ। মানে সানডে রাত্রি 12টা বেজে গিয়েছে। সানডে না, তবে বলো। ওইটা হলো 5 তারিখ, ওই যে মানডে হচ্ছে, আপনাদের বোধহয় ওটা টিউসডে ধরবেন। হ্যাঁ, তাহলে তুমি ওটাকে 6 তারিখ বলবে মা। না না, যে 5 তারিখ মানে 4 তারিখ। মানে আমি তোমাকে বলছি তাহলে কি ওটা 5 তারিখে রাত্রি 12টার পরে? না না, 4 তারিখ 4 তারিখ রাত্রি। হ্যাঁ, তাহলে যদি 4 তারিখ রাত্রি 12টার পরে হয় 5 অক্টোবর 1953, তাহলে হচ্ছে সানডে রাত্রি 12টার পরে, কিন্তু সোমবারে সূর্য ওঠেনি। কি ঠিক। তাহলে ওর হচ্ছে সিংহ রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন এবং হচ্ছে পূর্ব ফাল্গুনী অর্থাৎ 11 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে যে নরগণ কি মা, তাই তো? আচ্ছা, তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা করব। শুনতে থাকবে তোমরা এবং মা শুনতে থাকবে তুমি, যাদের তোমাদের এই রকম কর্মজীবন সম্পর্কে প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আমি কিন্তু অনেক দিন ট্রাই করে করে আজকে মানে হাত আমার ব্যথা হয়ে গেছে, আমি পেয়েছি। হ্যাঁ, মানে আমি চাইছি আপনি এত ভালো বলেন, আমাকে ডিটেইলস বলবেন, কারণ আমি মানে খুব টেন্স আছে কিন্তু এই ব্যাপারটা নিয়ে, এবং আপনাকে লাইনে পাওয়া মানে খুব ভাগ্য, না হলে কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, এটা ঘটনা। এটা কিন্তু ঠিক না দাদা? হ্যাঁ, 100 বার। এই জন্যই কিন্তু আমি বলছি, মানে আমি আর হাজার হাজার ফোন আসে, তো তার মধ্যে থেকে যার ভাগ্যে শিখে ছিড়বে সেই লাইনটা পাবে। ঠিক আছে মা, আমি আলোচনা শুরু করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা, যাদের তোমাদের এই রকম কর্মজীবন সম্পর্কে প্রশ্ন রয়েছে। তাহলে এখানে যেটি গ্রহ অবস্থান আরো একবার দেখে নাও যে গ্রহ সন্নিবেশ আমাদের জীবনে কত সত্য এবং গ্রহরা কিভাবে আমাদের জীবনে কথা বলে ওঠে। আর সাধারণ মানুষ যাদের এই ত্রিনয়ন নেই, এই দুটি নয়নেই তারা কেবলমাত্র দেখে থাকে, এই ত্রিনয়ন দিয়ে দেখে না, তারা সমস্যা দ্বারা জর্জরিত হয়ে যাবার পর তখন আর কোনো রাস্তা খুঁজে পায় না এবং জীবন বিরোধী সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে থাকে বা আত্মহত্যার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে থাকে। গ্রহরা তো তাদের কথা বলবেই। মা কি বললেন, 2002 থেকে শুরু হয়েছে, তার আগে জীবনটা বেশ স্মুথ মসৃণ গিয়েছে, কিন্তু তারপরেই সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ গ্রহরা সবাইকে সমান ফল দিয়ে থাকে। কেন? গ্রহরা প্রকৃতি থেকে উদ্ভূত আর আমরা প্রকৃতি থেকে উদ্ভূত। সূর্য যদি তোমাকে উত্তাপ দেয় তো আমাকেও দেবে। আমি গরিব বলে আমাকে উত্তাপ দেবে না, আর তুমি ধনী বলে তোমাকে উত্তাপ দেবে, এ কখনো সম্ভব নয়। বৃষ্টি যদি আমাকে সিক্ত করে তো তোমাকে সিক্ত করবে। আমি এই টিভি মিডিয়াতে আসি বলে সে আমাকে ভেজাবে না আর শুধুমাত্র তোমাকে ভেজাবে না, এ কখনো হতে পারে না। প্রকৃতি সকলের জন্য সমান। তুমি মন্ত্রী হও বা এমএলএ, তুমি প্রফেসর হও বা টিচার, তুমি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার, তো সকলকেই সমান ফল প্রদান করবে, তা ভালো হোক বা খারাপ। দেখবো এই জন্মকুণ্ডলী কি আছে, এই জন্মকুণ্ডলীতে কেন সমস্যা, কোথায়? আর তো সকলের জীবনে হয়নি। মা এত ওরিট কেন আর্থিক বিষয় নিয়ে? বারবার বলছে আর্থিক বিষয়টা দেখবেন, আর্থিক বিষয়টা দেখবেন। কি আছে এত আর্থিক বিষয়? তোমাদের তো বহু ব্যক্তির কাছে অর্থ কোনো সমস্যাই নয়, আবার বহু ব্যক্তির কাছে অর্থই একমাত্র সমস্যা।
দেখবো এই জন্মকুণ্ডলী, তোমরা দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। লগ্ন এটি, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 10 নম্বর ঘরের মালিক হলো মঙ্গল, আর 11 নম্বর ঘরের মালিক হলো শুক্র। এই 11 নম্বর ঘরের মালিক আয়পতি কোথায় গিয়েছে, আর এই কর্মপতি বা কোথায় আছে? এই কর্মপতি আছে এই 2 নম্বর ঘরে, ধনস্থানে। ভালো, ঘরটা রবি, তার ঘরে আছে মঙ্গল। মঙ্গলের সাথে রবির মিত্রতার সম্পর্ক। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, আজকে তোমাদের সফলতার চাকা ভালো ঘুরছে বলে কালকে যেন ওনার মতো বন্ধ না হয়ে যায়। কারণ আমরা জীবনের বহু পরিবর্তন দেখেছি। দেবদাসবাবু, আপনি কোন পরিবর্তনের কথা বলবেন? আপনি তো বলবেন সেই বস্তা পচা কাহিনী রামায়ণ মহাভারতে। ওগুলো রামায়ণ মহাভারতে হতে পারে, বর্তমান যুগে হয় না। তোমরা মারাদোনার নাম শুনেছ, বিশ্ববিখ্যাত প্লেয়ার, দেখেছো তার জীবনে সম্মান, যশ, প্রতিপত্তি, তার জীবনে অসফলতা, তার জীবনের অপমান, গ্লানি। তোমরা অজয় জাদেজার নাম শুনেছ, কত ফ্যান অজয় জাদেজা। দেখেছো তার জীবনের সফলতা, তার দুষ্টু মিষ্টি মুখের হাসি। আবার দেখেছো তার জীবনের অসফলতা, তার জীবনের গ্লানি। একই জাদেজাকে মানুষ ভালোবেসেছে, একই জাদেজাকে মানুষ অপমান করেছে। পাল্টে গিয়েছে জীবনের রূপ। জীবন পরিবর্তনশীল, কখনো পাল্টাতে পারে। মনে করো আমি প্রতিষ্ঠিত, আমার ছেলেও প্রতিষ্ঠিত হবে না। কেন হবে না? আমি সবকিছু দিয়ে ছেলেকে প্রতিষ্ঠা দেবার জন্য চেষ্টা করব, অবশ্যই হবে। কেন হবে না? কোথায় সুনীল গাভাস্কারের ছেলে তো সুনীল গাভাস্কার হয়নি? বিখ্যাত গায়ক কিশোর কুমারের ছেলে কিন্তু কিশোর কুমার হতে পারেনি, সেই কিশোর কুমার হতে পারেনি, হয়েছে আরেকজন। তার জায়গা না নিলেও জনপ্রিয়তার শীর্ষে এসেছে কুমার শানু। কেন পারেনি অমিত কুমার? কারণ সবার উপরে গ্রহ সত্য, সবার উপরে জন্ম কুণ্ডলী সত্য। প্রত্যেক পিতা চায় তার ছেলেকে হাত ধরে এই সমাজের বুকে প্রতিষ্ঠা দেবে, কিন্তু শুধু তো বাবা হাত ধরলে হবে না, শুধু মা হাত ধরলে হবে না। গ্রহ যদি হাত ধরে টেনে তোলে তবেই তুমি উঠতে পারবে। তাহলে আমরা দেখে নেব যে কি সমস্যার কারণ। তাহলে কর্মপতি রয়েছে ধনস্থানে রবির ঘরে, তাহলে তা শুভ। তাহলে অশুভ ফল কেন এলো? কি ব্যাখ্যা আছে এর? এর বোধহয় কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা আছে। এই শুক্র একাদশপতি আছে ধনস্থানে, তাও ভালো, তাহলে খারাপটা কেন? আমি তোমাদের একটা সূত্র বলেছিলাম যে রবি থেকে শুক্রের দূরত্ব হতে হবে মিনিমাম 15 ডিগ্রি, আর যদি তা না হয় তাহলে শুক্র দাহ্য হয়ে যাবে, শুক্র কম্বাস্ট হয়ে গিয়ে রবি প্লাস শুক্র নিয়ে আসে দারিদ্র যোগ বলেছিলাম। নিশ্চয়ই তোমরা এই টিভি মিডিয়া এবং অন্যান্য যে টিভি মিডিয়াতে আমি কাজ করি তোমরা সেখানে শুনেছো বা নোটও করে নিয়েছো। আর এখানে এই একাদশপতি যে গ্রহ তাকে আয় করাবে, সেই গ্রহ রবি দ্বারা দাহ্য হয়ে গিয়েছে। তোমাদের বাড়িতে যখন বিরিয়ানিটা একটু নিচে লেগে যায় বা খিচুড়িটা খেয়ে দেখোনি, সবই তো দিয়েছো তার মধ্যে, এত সুন্দর চাল, এত সুন্দর খাবার, এত সুন্দর ঘি, কিন্তু কোনো স্বাদ নেই, নষ্ট হয়ে গিয়েছে তার স্বাদ। ঠিক সেই রকম রবির দাপটে, রবির তেজে জ্বলে গিয়েছে শুক্র আর জ্বালিয়ে দিচ্ছে তোমাদের জীবনকে। একাদশপতি যেখানে দাহ্য হয়ে গিয়েছে সেখানে কি করে ভালো আয় সম্ভব হবে? সেখানে তো আয় ক্ষেত্রে সমস্যা দেবেই। আর তা ধনস্থানে বসে আছে, সে একাধারে 3টে জায়গাকে নষ্ট করেছে। কেন? সে এক তো একাদশপতি,
সে আছে ধনস্থানে, একটু সে hold করুন। ধনস্থানকে নষ্ট করেছে এবং এই ধনস্থানে এসে বসেছে কর্মপতি, সে ডুবেছে এবং কর্মপতি মঙ্গলকে নিয়ে ডুবেছে। তাই সেক্ষেত্রে মা অবশ্য রূপে তোমাকে এই রবি এবং শুক্র দারিদ্র যোগে প্রতিকার করতে হবে। রবি আছে এখানে 18 ডিগ্রিতে এবং শুক্র আছে এখানে 19 ডিগ্রিতে। চন্দ্রা দেবী, সেই ক্ষেত্রে দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিন, যোগাযোগ করে নেবেন। ফোনে একজন এসে বসে আছেন, দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। এটিএন কলকাতা। হ্যাঁ, আমি গড়িয়া থেকে বলছি, সৌরভ চক্রবর্তী। সৌরভ চক্রবর্তী, আপনাকে আমার নমস্কার এবং দেবদাস থেকে আমার নমস্কার। 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 আচ্ছা, আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26 মে 1982। 26 মে 1982। 1982। সময় সময় হচ্ছে রাত্রি 11টা 16 মিনিট। রাত্রি 11টা 16 মিনিট। বার্থ প্লেস হচ্ছে কলকাতা। বার্থ হচ্ছে ক্যালকাটা। কলকাতা। হ্যাঁ। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আমার চাকরি বাকরি পড়াশোনা কতদূর হবে, আর পয়সা করি কিরকম হবে। আচ্ছা, তুমি বলো যে 26 মে 1982 সাল সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তোমার কি কর্কট রাশি এবং হচ্ছে মকর লগ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আপনার পাশে কে আছে? মা আছে? হ্যাঁ হ্যাঁ। মা বোধহয় কিছু বলতে চাইছিল। মা আসলে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি তো। হ্যাঁ, মা চেষ্টা করছিল, পাইনি, তার মা একটু দেবদাসের সাথে কথা বলতে চায়। দিন একটু কি বলবেন? ছটপট করছে। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে আমার অনেকদিন ধরে চেষ্টা করে দেবদাসবাবু, জানেন? আচ্ছা, আমি শ্রীরামপুরে আমার কাকিমা থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার একটু ছেলের সম্বন্ধে বলুন। 11টা 16 মিনিট 19। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, সেটি হলো যে কর্কট রাশি এবং হচ্ছে মকর লগ্ন এবং হচ্ছে পুনর্বসু নক্ষত্রে জন্ম ও শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম, বিপ্র বর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ তুমি এখানে প্রশ্ন করেছো যে তোমার জীবিকা জীবন সম্পর্কে, তুমি এখানে প্রশ্ন করেছো যে তোমার কর্মজীবন সম্পর্কে। তাহলে এখানে তোমার শিক্ষা উচ্চ শিক্ষা হবে। তোমার এখানে রবি এবং বুধ একসাথে আছে, বুধাদিত্য যোগ আছে, কিন্তু সমস্যা এখানে বেশ কিছু রয়েছে। লগ্ন হচ্ছে তোমার এখানে এই মকর, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 11 নম্বর ঘরটার মালিক, এই 11 নম্বর ঘরটার মালিক হলো কে? এই 11 নম্বর ঘরের মালিক হলো মঙ্গল। সেই মঙ্গল এখানে আছে কন্যাতে এবং শনিযুক্ত। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, তাহলে একাদশ প্রতি তোমার এখানে 20 যোগে আক্রান্ত হয়ে গিয়েছে। তাই তোমার এখানে নিজের চেষ্টায় আয় করতে যথেষ্টভাবে তোমাকে বেগ পেতে হবে, বা সেদিকে সমস্যা রয়েছে, বা তোমার আয় জীবন হবে বিষময়, যেহেতু তোমার আয় প্রতি 20 যোগে আক্রান্ত। তাহলে দেবদাসবাবু, আপনি কিভাবে বললেন যে ওর জীবনে শিক্ষা হবে? আপনি কি একবারও ফিরে তাকাননি যে এই লগ্ন থেকে 1 2 3 4 এই 4 নম্বর ঘরের মালিকও মঙ্গল? তাহলে এই মঙ্গল যদি এখানে 20 যোগে আক্রান্ত থাকবে, তাহলে আপনি কি করে বললেন যে ওর শিক্ষা হবে? এবার তো আপনি খুব ফেঁসে গিয়েছেন, খুব আটকে গিয়েছেন। কি জবাব দেবেন? জবাব হচ্ছে এখানে বৃহস্পতি আছে, আর এখানে বৃহস্পতি এই শিক্ষা স্থানকে দেখছে। বৃহস্পতি প্রভাবে সেই শিক্ষা স্থানে বিষ দূর হচ্ছে, তাই সে শিক্ষা জীবনে এগিয়ে যেতে পারবে। কিন্তু এখানে তো বৃহস্পতির দৃষ্টি পড়ছে না, কে বাঁচাবে তাকে এই আয় জীবন থেকে? সুতরাং অবশ্যরূপে তুমি সেই জন্য এই শনি মঙ্গল 20 যোগের প্রতিকার করবে। এবং তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং শনি একসাথে আছে, তোমরাও আর দেরি না করে সেই জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। সেক্ষেত্রে তো নেবে। কিরকম দর্শকরা আপনার জন্য পাগল দেখেছেন ফোন পেয়ে কিরকম? তাহলে যেটি বিষয় ছিল সেটি হলো যে শনির 7.5 আলোচনা তো এই দিকেই সব সময় চলে গেল। তাহলে সেটা হচ্ছে যে
আমাদের প্রিয়জনের মৃত্যু ঘটিয়ে থাকে শনির 7.5-এ। কি ধরনের প্রিয়জন? আমাদের পিতা মাতা, স্বামী স্ত্রী বা সন্তান বা ভ্রাতা ভগ্নীর মৃত্যু শনির 7.5-এ। আর কি প্রভাব দেয় যদিও ডিটেলস আলোচনা করবার আছে, যে পিতা বা মাতা ইত্যাদি বিষয়ে। আর হচ্ছে শনির 7.5 আমাদের ঋণ দ্বারা জর্জরিত করে ফেলে। শনির 7.5 আমাদের মানহানি করিয়ে থাকে। শনির 7.5 শরীরের নিম্ন অঙ্গের এই কোমর থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত এদিকের কোনো সমস্যা নিয়ে আসে শনির 7.5। শনির 7.5 নিয়ে আসে মিথ্যে বদনাম, শনির 7.5 নিয়ে আসে দুর্ঘটনা। এই বিষয়গুলো আমরা শুনবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিন্তু আগামী দিন। কিন্তু আজকে আমাদের একদম সময় শেষ লগ্নে এসে পৌঁছেছি। আর দর্শকরা সত্যি আপনার জন্য এত পাগল, ফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলতে বলতে আলোচনা অনেকটা আজকে হয়নি। যাই হোক, আপনার সাথে যারা নতুন দর্শক কিভাবে যোগাযোগ করবেন একটু বলে দিন। তাহলে তোমরা তো জানো যে কলকাতাতে 3টে অফিস ছাড়াও আমার আরেকটি অফিস আছে, সেটি হলো হুগলি জেলার শ্রীরামপুরে। সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ। মাসির বাড়ি বাস স্টপে এসে 130 নেহেরু নগর, ভাতৃসংঘ ক্লাবের পাশে। এছাড়া তোমরা আমাকে পাবে উত্তর কলকাতা শ্যামবাজারের কাছে। সেখানকার আমার চেম্বারের নাম জুপিটার, 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, ফরিয়াপুকুর বাস স্টপ। ফরিয়াপুকুর বাস স্টপ, ফরিয়াপুকুর বাস স্টপে এসে টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। এছাড়া তোমরা আমাকে পাবে সল্টলেকে। সেখানকার আমার চেম্বারের নাম গুডলাক পয়েন্ট। গুডলাক পয়েন্ট, A for apple, E for eagle, AE497 কোয়ালিটি বাস স্টপ। সেটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তায়। এছাড়া তোমরা আমাকে পাবে বিরাটিতে। সেখানকার আমার চেম্বারের নাম ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের উল্টো দিকে এবং বিরাটি মোড় ও বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। এই সমস্ত ঠিকানায় তোমরা আমাকে পাবে এবং আসবার আগে অবশ্য টেলিফোন করে আসবে। আর আমরা আগামী বৃহস্পতিবারের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি। জানি আপনি ব্যস্ত থাকবেন, অবশ্যই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসবেন এই আশা রাখবো। আর শ্রী দেবদাসবাবুর জ্যোতিষশাস্ত্র সম্পর্কে তো কোনো কথাই নেই, কারণ আপনারাই বলেন, ফোনের মাধ্যমে বলেন, চিঠি লিখে জানান। তার জ্যোতিষশাস্ত্র সম্পর্কে নানা জ্ঞান আপনারা দিন দিন শুনতে পাচ্ছেন, জ্যোতিষশাস্ত্রের নানা বিষয়গুলো। কিন্তু দেবদাসবাবুর আরেকটা বিষয়, আপনারা গত সপ্তাহে আমি বলেছি যে আধ্যাত্মিকতার উপরে তার অমৃত বর্ষা একটা প্রবচন বেরোচ্ছে নানা টিভি মিডিয়াতে, আপনারা দেখতে পাবেন। দেখতে ভুলবেন না। একজন সাধক দেবদাস, একজন সন্ত দেবদাসকে আপনারা অবশ্যই হৃদয় গ্রহণ করবেন, আপনাদের মণিকোঠায় তার প্রবচনকে আত্মস্থ করবেন, এই আশা রেখে আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন জানিয়ে শেষ করছি সমস্যা এবং সমাধান। আপনাকেও দর্শকদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভরাত্রি জানিয়ে আপনিও ভালো থাকুন এই আশা রেখে শেষ করছি সমস্যা এবং সমাধান। নমস্কার, শুভরাত্রি।